এক জীবনে আসলে এই রকম অভিজ্ঞতা খুব কম মানুষেরই হয়। এত বড় একটা বাংলাদেশে ঐতিহাসিক ঘটনা ঘটেছে এবং বিশেষভাবে সেই প্রজন্মের দ্বারা যারা বাংলাদেশের ভবিষ্যৎ, যারা বাংলাদেশকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে এবং তারা যে জীবন উৎসর্গ করে আবু সাঈদ যে যে ভয় ভেঙে দিয়েছে নিজের বুকে গুলি নিয়ে, সেটা সমস্ত তরুণদের রক্তে সত্যি সত্যি আগুন জ্বালিয়ে দিয়েছিল। এবং সেটার জন্য এই যে ছাত্র, আমি শিক্ষার্থী, এই একটি শব্দই যথেষ্ট ছিল। মানে এখানে নিশ্চয়ই নেতৃত্ব ছিল, তাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তাদের অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে, অত্যাচার স্বীকার করতে হয়েছে, কিন্তু এটা কোনো সংগঠিত দল ছিল না। ফলে একটা এই যে একটা নির্দলীয় শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন, এবং যেই নিজেকে শিক্ষার্থী মনে করেছে সেই আন্দোলনকে নিজের আন্দোলন মনে করেছে এবং এক একটি ডাকে লক্ষ লক্ষ কোটি ছাত্র সারা দেশে নেমে এসছে। এবং এই যে আমরা জানি না আমাদের শহীদের সংখ্যা কত। আমার প্রথম বিষয় হচ্ছে এরা কোনো সংখ্যা নয়, প্রত্যেকটি এক একটি সম্ভাবনাময় জীবন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা অসাধারণ জীবন, মানে যার ভেতরে এই বয়সে এই দায়িত্ববোধ আসে যে নিজের জীবন উৎসর্গ করে হলো একটা বড় অর্জনের দিকে আমাকে যেতে হবে, সেই সাহস, সেই কর্তব্যবোধ নিয়ে এসে যে রাজপথে দাঁড়ায়, তাদের জীবন একটা খুবই যাকে বলে যে পরবর্তী প্রজন্মের জন্য সামনে এক একটি আইকন, এক একটি পথনির্দেশক জীবন। কাজেই তাদের ইতিহাস, তাদেরকে আমাদের যতভাবে এই দেশে মহিমান্বিত করা যায় সেইভাবেই আমাদের তাদেরকে সামনে রাখতে হবে। আমি আবার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর গভীর শ্রদ্ধা জানাই তাদের প্রত্যেকের প্রতি। এবং আমি মনে করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত প্রায় হয়ে যাচ্ছে, অথবা এর প্রধান নাম ঘোষণা হয়ে গেছে এবং আগামীকালই আশা করি আমরা সরকার গঠন হবে, এর যতগুলো কাজ থাকবে তার মধ্যে প্রধান কাজ হবে এই শহীদের সংখ্যা যথার্থভাবে, কোন লাশ গুম হয়েছে সেইগুলো যথাযথভাবে চিহ্নিত করা এবং প্রত্যেককে তার পরিচয়, তার গৌরব, তার অবদান সব সহ হাজির করা। এবং এই যে হত্যাকাণ্ড, এই যে একটা গণহত্যা চালানো হয়েছে আমাদের শিক্ষার্থীদের, আমাদের সন্তানদের উপরে, হেলিকপ্টার দিয়ে গুলি করা থেকে নির্বিচারে লেথাল উইপেন দিয়ে যেভাবে গুলি করে সবার মানে এক একটি পাখির মতো ফেলে দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে শর্ট গান দিয়ে। আজকেও আমাদের দলের সাথে যুক্ত আমাদের একজন ছাত্র সংগঠন যে গত 4 তারিখে শর্ট গানের গুলি তার মাথার লেগেছিল, সে কয়েক ঘন্টা আগে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে 4 দিন লড়াই করে। এই মৃত্যু, এই শাহাদাত, এইটার এই বিচার হতে হবে। এর বিচার এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। গ্রেফতারকৃতরা মুক্তি দেওয়া হবে, এটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রথমেই আলোচনা করেছেন এবং মুক্তি এক ধরনের হচ্ছে। এবং যদি কেউ বাকি থাকে, যে বিচারের কথা বলছেন সেই বিচার নিশ্চয়ই কার বিচারটা হবে? যারা এই কাজটি করেছেন, যারা এর জন্য দায়ী, যারা সিদ্ধান্ত নিয়েছেন, যারা নির্দেশ দিয়েছেন, প্রত্যেকেই বিচার আওতায় আনতে হবে এবং সেটা বিশ্বাসযোগ্য বিচারের জায়গা হতে হবে। বিচার নিয়ে কিন্তু আন্দোলন বড়দূর এগিয়েছে, কারণ বিগত সরকারের কাছে কোনো বিচারের কোনো তারা ভরসা করেনি। ফলে এই বিচার যাতে ভরসাযোগ্য এবং বিশ্বাসযোগ্য হয়। তো আমরা যেটা বলেছিলাম, আহতদের চিকিৎসার দায়ভার নেই। এখনো কত শত হাজার হাজার আহত হাসপাতালে, বাড়িতে কাতরাচ্ছে। আমরা নিজেরা হামলার শিকার হয়েছি, হাসপাতালে আমি গিয়েছি, সেইখানে আমাকে গুন্ডা বাহিনী, এই পেটোয়া বাহিনী দিয়ে ড্র্যাগ করে হামলা করে করা হয়েছে। আমি বুঝতে পারি নিজের কথা বলার রীতিমতো সংকোচ হয় এই কারণে যে পরিমাণে হাজার হাজার ছাত্ররা গুলি এবং ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়ে ওখানে গিয়েছেন এবং সেইখানে তাদের গ্রেফতার করা হয়েছে অথবা হামলা করা হয়েছে। এইরকম নারকীয়তার ইতিহাস একেবারে যাকে বলে যে আমরা ওই যে গাজায় যেটা দেখি, তার পরে এইরকম কোনো দেশে আন্দোলনকারীদের উপর হয়েছে কিনা আমার জানা নেই। তো আমি যে কথাটা বলবো, যেটা প্রশ্ন আপনি করেছেন, যে আমরা আসলে বলেছি যে ছাত্রদের যে আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা, বিশেষভাবে ছাত্রদের যে আকাঙ্ক্ষা এই আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, বাংলাদেশে মানুষের মর্যাদা থাকবে, তারা ন্যায় বিচার পাবে, তাদের সকলের জন্য সুযোগের সমতা থাকবে, বৈষম্য থাকবে না। এই জায়গাটা, এই আকাঙ্ক্ষাকে পূরণ করার নির্দেশনায় যাতে বাংলাদেশ চলে এবং প্রতিটি পদক্ষেপে সেই জায়গাটা গুরুত্বের সাথে বিবেচনা করে। যেমন অন্তর্বর্তী সরকার কি হবে, আমরা বলেছি ছাত্রদের প্রস্তাবগুলোকে প্রাধান্য দেওয়া দরকার। আমরা বলেছি যে এই রকম একটা উপযোগী রাষ্ট্র হতে হলে সেটা একটা রাষ্ট্র ব্যবস্থা যেটা আছে, এখানে একটা ফ্যাসিস্ট
কর্তৃত্ববাদী স্বৈরাচারী রাজনৈতিক বন্দোবস্তের উপরে এই রাষ্ট্র এতদিন চলেছে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আর আজকে ৫৩ বছর ধরে আমরা দেখলাম একটা ফ্যাসিস্ট একটা কর্তৃত্ববাদী, একটা বৈষম্যমূলক একটা বন্দোবস্ত, একটা শাসন চলেছে। আজকে ছাত্ররা সেটাকে উল্টে দিয়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের পথের দিকে যেতে চাচ্ছে, যে নিয়ে আমরা দীর্ঘদিন লড়াই করেছি। সেটা আজকে বাংলাদেশের ছাত্র সমাজের দাবি এবং জনগণের বিরাট অংশের দাবি। সেই দাবিটা আগামী দিনে কিভাবে যাবে সেই প্রশ্নে নিশ্চয়ই অনেকগুলো ধাপ আছে, যেটা নিশ্চয়ই পরের ধাপে সেই বিষয়গুলো বলেছেন আমি যে পরিষ্কার করব। ধাপে ধাপে ওনাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন। এখন যে নৈরাজ্য চলছে, আমরা প্রথমত সকল আন্দোলনকারীদেরকে স্বেচ্ছাসেবক টিম গঠন করে এই নৈরাজ্য, এই সংখ্যালঘুদের উপরে হামলা, নারীর উপরে হামলা, বাড়িতে লুটপাট, ব্যক্তিগত বিদ্বেষ, এটাকে ঠেকানো দরকার। দ্বিতীয়ত আমরা সেনাবাহিনী এবং সমস্ত কর্তৃপক্ষকে বলবো, একটা প্রশ্ন কি, যেহেতু আপনি 30 সেকেন্ড চেয়েছেন, 30 সেকেন্ডে উত্তরটা দেন। এত বড় একটা সফল গণ অভ্যুত্থানের পরে শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আসলে মানে কোথায় শূন্যতাটা হলো, কেন গেল না? আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে যে মানুষের মধ্যে ক্ষোভ আছে। সেই ক্ষোভকে কাজে লাগিয়ে এখন সুযোগ সন্ধানীরা এবং নানান রকম ষড়যন্ত্রের প্লট যারা এখনো রচনা করতে চাচ্ছেন, তারা এই কাজগুলোর সাথে যুক্ত হচ্ছেন। এবং যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী কার্যত নাই, উপস্থিত এবং সরকারেরও এখন পর্যন্ত সেই অর্থে আসলে কোনো ভার গ্রহণ করা হয়নি, এই পরিস্থিতিটা, এই অবস্থাটা তৈরি হয়েছে। সে কারণে ছাত্র সমাজকে আজকে এবং জনগণকে দায়িত্ব নিতে হবে এই জায়গায়। সামরিক বাহিনী, যে আমরা সেনাবাহিনীর কাছে দাবি আমরা প্রথম দিন থেকে জানিয়ে আসছি যে আপনাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে এই মানুষের সুরক্ষা, জানমালের নিরাপত্তা দেওয়া। আজকেও সেনাপ্রধান বলেছেন, যদিও যে ওনারা ওনাদের ফুল ফোর্স ব্যবহার করছেন।